রাজ্য প্রশাসনের আক্রমণ, পুলিশের অত্যাচার অব্যাহত। একটি সর্বভারতীয় রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মানুষ যাদের 2,30,00,000 মতো ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে গঠনমূলক বিরোধিতা করবার জন্য, সেই মানুষদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আমাদের কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি। আমাদের কর্মসূচি কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনকে সহযোগিতা করে প্রশাসনকে জানিয়ে কর্মসূচি। কিন্তু আজকে সেই কর্মসূচি বারবার ব্যাহত হচ্ছে। বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে একইভাবে। ময়নাগুড়ির একটি ধর্মশালা থেকে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে। বিজেপি কর্মীদের উপরে এই বলপূর্বক আচরণের প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছেন। যারা সেখানে অবরোধ করেছিলেন তারা অত্যন্ত অন্তজ মানুষজন, তপশিলি সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আজকে যেহেতু বিগত নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে সেখানে বিজেপি প্রার্থীকে নির্বাচিত করেছে, তাই প্রতিহিংসামূলক আচরণ হিসেবে তাদের উপরে বর্বরচিত লাঠিচার্জ করা হলো। আজকে সমস্ত ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গ জুড়ে যারা এই সম্প্রদায়ভুক্ত বিধায়ক আছেন তারা প্রতিবাদ শুরু করেছেন। এই মুহূর্তে তাদের জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের গ্রেফতার কি, গ্রেপ্তারের কারণ কি, কিসের ওপরে ভিত্তি করে আজকে পুলিশ এ ধরনের গ্রেপ্তার করা হলো, এরই প্রতিবাদ জানাতে ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে আমরা প্রশাসনের কাছে আমাদের বক্তব্য রাখছি। এই বিষয়টি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বহু চর্চিত যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র 70 বছর পার করেছে। পৃথিবীর এমন একটা দেশ যে 135 কোটির গণতন্ত্র বিনা রক্তক্ষয় 5 বছরে একটি সরকারের পরিবর্তন করে। আমাদের সঙ্গে সঙ্গে যারা ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে মুক্ত হয়েছিল তাদের মধ্যে অধিকাংশ দেশই কেউ সামরিক শাসনের আওতায় চলে গেছেন, কেউ কোথাও রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কোথাও রাজনৈতিক সংঘর্ষ, সামাজিক সংঘর্ষ, জাতি দাঙ্গা, গৃহযুদ্ধ অব্যাহত। কিন্তু ভারতবর্ষের মতো একটি বহুমাত্রিক দেশে ভাষার এত বিবিধতা থাকা সত্ত্বেও আজকে এই দেশ অত্যন্ত সফলভাবে আজকে ডেমোক্রেসির প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, কিন্তু নির্বাচন পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে যে আকার ধারণ করেছে বিগত নির্বাচন 2021-এর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তা অতীতের সমস্ত নজিরকে সরিয়ে দিয়েছে। 2014 লোকসভা নির্বাচনের পর ইলামবাজার ব্লকে শুধুমাত্র বিজেপির পতাকা হাতে নেবার অপরাধে 6 জন সংখ্যালঘু কর্মী খুন হয়েছিলেন। সারা ভারতবর্ষে এই নজির কোথাও নেই। ফল ঘোষণার পর থেকে যখন 2 তারিখে নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, ঠিক 2 তারিখে দুপুরবেলা তখনও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেস পায়নি। আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তিনি সাংবাদিকের সামনে বলেছিলেন যে এই নির্বাচনের ফলাফল দেখে এটাই বোঝা যাচ্ছে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ একটা সরকার গঠন করবে, সেই পথ, সেই পক্ষে মানুষ রায় দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা বিরোধী আসনে বসবো এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি তৃতীয়বার তার জয়ের জন্য। কিন্তু তারপরে আজকে যে আচরণ শুরু হলো 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের বিজেপি কর্মী খুন হলেন। তালিবানি কায়দায় বিভিন্ন গ্রামে ঢুকে অত্যাচার চলল, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হলো, পুরুষ শূন্য করে দেওয়া হলো বিভিন্ন গ্রাম। অত্যাচারের সীমা প্রায় সর্বকালের বামফ্রন্টের 34 বছরের আক্রমণকে ভুলিয়ে দিল। যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে 2011 সালে পালাবদল করেছিলেন, যারা মানুষকে ভয় মুক্ত করবেন, প্রশাসনকে মানুষের কাছে একটা অবাধ শান্তিপূর্ণ অবস্থায় পৌঁছে দেবার জন্য সাহায্য করবেন, যারা বাইক বাহিনী বন্ধ করে দেবেন, থান কাপড় বিতরণ বন্ধ করবেন, প্রত্যেকটা নির্বাচনকে সায়েন্টিফিক রিগিং, বুথ জ্যাম, সন্ত্রাস থেকে মুক্ত করবেন,
যারা এই আশ্বাস দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে এসেছিলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তাদের সেই নোক দাঁত বের করা কদর্য রূপ মানুষ দেখতে পেল। আমরা আক্রান্ত হয়েছিলাম, আমরা রক্তাক্ত হয়েছি। নির্বাচনের পরে এখন পর্যন্ত আমাদের 51 জন পার্টির কর্মী খুন হয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 15,000 কর্মী আমাদের বাড়ি ছাড়া অবস্থায় আছেন। এখনো ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, আসামে আমাদের কর্মীরা থাকতে বাধ্য হচ্ছেন, বাড়ি ফিরতে পারেনি। কখনো জরিমানা দিয়ে বাড়ি ফেরা, মাথা কামিয়ে বাড়িতে ঢোকা, কখনো বা রেশন থেকে তাদের বঞ্চিত করে দেওয়া, বিভিন্ন সময় তাদের ভ্যাকসিন থেকে কেন্দ্র করে একটা প্রতিহিংসামূলক আচরণের শিকার আমরা বারবার এই জিনিসটা লক্ষ্য করেছি। আমাদের পক্ষ থেকে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি, সংবিধানের প্রতি এবং সর্বোপরি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন। আজকে মহামান্য আদালত আজকে যে নির্দেশ দিয়েছেন যে সিবিআই তদন্তভার সিবিআইকে নিতে বলেছেন তাদের নির্দেশনামায়, এবং কোর্ট মনিটর্ড এসআইটি আদার অফেন্সেসের ক্ষেত্রেও সেটাকে ইন্ট্রোডিউস করিয়েছেন, এবং সর্বোপরি যারা আক্রান্ত হয়েছেন অবিলম্বে তাদের কম্পেনসেশন দেবার কথা বলেছেন, এবং ডাইরেক্ট ফান্ড ট্রান্সফারটা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে হয় এ কথাও মহামান্য আদালত বলেছেন। আমরা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানাচ্ছি, এবং এটা বিশ্বাস করি ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা ছিল বিচার ব্যবস্থার প্রতি, সেই আস্থা তাদের আরও সুদৃঢ় হলো। এই রায় নিঃসন্দেহে এই যুগ সন্ধিক্ষণ একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা, ভারতের সংবিধানের প্রতি মানুষের আস্থা এবং মানুষের যে কথা বলবার অধিকার, প্রতিবাদ করবার অধিকার, সমালোচনা করবার অধিকার, যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবার অধিকার এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে নিজেদের ভোট প্রয়োগ করবার অধিকার, সেই অধিকারকেই কার্যত সুরক্ষিত করলো আজকের এই রায়। আমরা আশা করব পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আজকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা অত্যাচারিত হয়েছেন, যাদের পরিবারের মায়ের কোল শূন্য হয়েছেন, যিনি স্বামীহারা হয়েছেন, যে মহিলারা ধর্ষিতা হয়েছেন, বলাৎকারের শিকার হয়েছেন, বিভিন্ন সময় বর্বরচিত আচরণের শিকার হয়েছেন, কার্যত সহিংসতা, সেক্ষেত্রেও এই রায়ের মধ্যে দিয়ে তাদের অবজারভেশনের মধ্যে দিয়ে তার ছত্রে ছত্রে তারই প্রতিফলন ঘটেছে। আমরা আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন করে 356 নিয়ে একটা বিতর্ক তৈরি করতে চায় না। আমরা মানুষের রায়ের উপরে আস্থা রেখে, গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা রেখে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইতে সামিল ছিলাম। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে প্রায় আমাদের 200 কর্মী খুন হয়েছেন। আজকে অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখনও আমরা শান্তিপূর্ণভাবে সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রেখে, গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা রেখে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রকৃত মর্যাদা রক্ষা করে আমরা আমাদের মতো করে আন্দোলন করে চলেছি। এবং যে বর্বরচিত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায়, সংবাদ মাধ্যমেও যা প্রকাশিত হয়েছে, বা এনএইচআরসির যে রিপোর্ট, এনএইচআরসির রিপোর্টকে আমরা স্বাগত জানিয়েও বলেছিলাম এটা টিপ অন আইসবার্গ, কারণ এই রিপোর্ট এর সম্পূর্ণ ঘটনার প্রতিফলন হয়নি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অত্যাচার এর চিহ্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আজকে এনএইচআরসির রিপোর্টে সেই সম্পূর্ণ কভার সেটা করা হয়নি। এই রিপোর্ট আংশিক রিপোর্ট। অত্যাচারের পরিধি, অত্যাচারের বৃত্ত আরও ভয়াবহ। আমরা আশা করব মহামান্য আদালতের নির্দেশে যারা এই বিষয়ে তদন্ত করবেন তারা দরিদ্র, অসহায়, প্রান্তিক মানুষের অধিকারটুকু তাদের পাইয়ে দেবেন। যারা বঞ্চিত হয়েছেন, বিভিন্ন সময় যাদের চোখের জলের কেউ হিসাব রাখেনি, নির্বাচনের পর শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে নিঃশব্দে সমর্থন করবার অপরাধে, ভোট দেবার অপরাধে, একটা রাজনৈতিক দলকে পতাকা ধরবার অপরাধে যে মানুষগুলো খুন হয়েছেন, আজকে তাদের পাশে তাদের শোকসন্তপ্ত পরিবারকে সহযোগিতা করবেন। এই রায় কোনো আনন্দের ঝর্ণাধারায় প্লাবিত হয়ে যাবার রায় নয়। এই রায় বিরাট কোনো রাজনৈতিক বিজয় হয়েছে বলে আমরা এটা মনে করি না। এর মধ্যে কোনো রাজনীতি নেই। পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী রাজনৈতিক অবস্থানে তৃণমূল কংগ্রেস আছে, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। অন্যান্য রাজনৈতিক দলও আছেন যারা এই নির্বাচনে
জনপ্রতিনিধি হতে পারেননি যাদের দল থেকে, তারাও অনেকে আক্রান্ত হয়েছেন, তাদেরও বাড়ি কিছু কর্মী সমর্থকদের বাড়ি ভস্মীভূত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ এই মামলায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেকে যাতে বিচার পান, প্রত্যেকে যাতে সরকারি সহযোগিতা পান, এটা দেখবার দায়িত্ব একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের। তাই একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে বিভিন্ন ক্ষেত্রে মানুষ সেই সহযোগিতা পাবে, মানুষ তাদের কাছে যে সমর্থন পাবে, আমরা এই জিনিসের আশা রাখি। অভিজিৎ সরকার এই মামলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নাম। একটি ছেলেকে প্রকাশ্য দিবালোকে সম্পূর্ণ পিটিয়ে খুন করা হলো, এবং খুন করবার কিছুদিন আগে সেখানে দুজন তৃণমূল কংগ্রেসের নেতা দাঁড়িয়ে বক্তৃতা করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে গেলেন, এবং তার মৃত্যুর পরেও একটি শোকসন্তপ্ত পরিবার, তার বিধবা মা, তার দাদার ওপরে যেভাবে মানসিক অত্যাচার চলেছে, যে চাপের তারা শিকার হয়েছেন, আমার মনে হয় এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের খুব কম আছে। পুলিশ অপরাধীদের ধরতে পারছে না, তার দাদা দৌড়ে গিয়ে অপরাধীদের ধরছে। একটি ছেলে এখনো পর্যন্ত তার মৃতদেহ সৎকার করা হয়নি, তার সেকেন্ড অটপসি রিপোর্ট, তার ডিএনএ অ্যানালিসিস টেস্ট, সেটাও সিবিআইকে দিয়ে দেবার কথা বলা হয়েছে। এবং এই কোর্টের অবজারভেশন বা কোর্টের নির্দেশাবলীতে যা আছে, সেখানে প্রশাসন যাতে তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করে সে বিষয়ে বলা হয়েছে। আমরা আবার বলছি, এটা আমাদের কাছে কোনো রাজনৈতিক জয় নয়, এই জয় মানুষের জয়, এই জয় দেশের সংবিধানের জয়, এই জয় ভারতীয় বিচার ব্যবস্থার জয়। যে জয় স্বাধীনতার পর থেকে যে বিচার ব্যবস্থার উপরে এত মামলা পেন্ডিং থাকার পরেও মানুষ কিন্তু আদালতের উপরেই আস্থা রাখে। আজকে আমরা সর্বপ্রকার চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবার কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে, আমাদের সাধ্যমতো আমরা আর্থিক সাহায্য পৌঁছেছি, কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে মসৃণ হয় সেটা দেখতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। কারণ দুর্ভাগ্যবশত এই কোভিড অতিমারির সময় ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারেনি। সমস্ত আক্রান্তের পাশে, সমস্ত শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারিনি। তাই এই মামলায় যারা যারা অংশগ্রহণ করেছেন, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, আক্রান্তদের প্রকৃত বিচার পাওয়ার লক্ষ্যে, থানায় গিয়ে অভিযোগ জানানোর পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নতুন করে তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতার সহযোগিতায়, পুলিশের মধ্যস্থতায় কর্মীদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পরেও আবার তারা আক্রান্ত হচ্ছেন। এটা কি নিয়ন্ত্রণহীনতার লক্ষণ, না এটা পূর্ব পরিকল্পিত? আজকে এর বিচার কারা করবেন? কিন্তু আমরা আবার এই রায়কে স্বাগত জানাচ্ছি, এবং দীর্ঘদিন যে রাজনৈতিক অপপ্রচার চলেছে যে এনএইচআরসিকে সম্পূর্ণ বিজেপি প্রভাবিত একটা সংস্থা, বিজেপির পার্টির সদস্যরা এনএইচআরসির এই রিপোর্ট পেশ করেছে, এনএইচআরসির এই রিপোর্ট অত্যন্ত অভিসন্ধিমূলক, এটা একটা পার্টিশন পলিটিক্স, এনএইচআরসির রিপোর্টের বাস্তবতা নেই, এই কথা বারবার শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আজকে কোর্ট তার অবজারভেশনে এনএইচআরসি সম্পর্কে কি বলেছেন নতুন করে সেটা বলার জন্য নেই। আমরা চাই নিরপেক্ষভাবে এই তদন্ত হোক। পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো রাজনৈতিক দলের কর্মী যদি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়ে থাকেন, খুন হয়ে থাকেন, বাড়িতে আগুন লাগে, তাদের ভেড়ি মাছ লুট হয়ে যায়, পুকুরের মাছে বিষ মিশিয়ে দেওয়া হয়, দোকান খুলতে না দেওয়া হয়, রেশন দোকানের সামনে বসে থেকে তাদের রেশনিং ব্যবস্থা থেকে বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া হয়, কিংবা কোনো সময় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও যে ঘটনা ঘটছে, আমার ভবিষ্যতে এটা সংশোধিত হবে। বিভিন্ন জায়গায় ছোট ছোট যারা চাকরি করছেন, কিন্ডারগার্টেন বিভিন্ন স্কুল আছে, সেই স্কুলে আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের সেখান থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি ভারত সরকারের সংস্থা আমাদের এখানে কোল ইন্ডিয়া, সেই কোল ইন্ডিয়ায় কন্ট্রাক্টরের আন্ডারে যারা চাকরি করে তারা বিজেপি করবার অপরাধে আজকে তাদের বহু মানুষের চাকরি চলে গেছে। আজকে সর্বত্র এভাবে মানুষের জীবন লুট করবার পরে জীবিকা লুট করেছে এই সরকার।
পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, সেই ভবিষ্যৎ প্রজন্ম বিজেপিরও হতে পারে, তৃণমূলও হতে পারে, তাদের আগামী দিনের সন্তান সন্ততিদের স্বার্থে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক বহুত্ববাদকে রক্ষা করতে আজকের হাইকোর্টের এই অবজারভেশন এবং হাইকোর্টের এই ভার্ডিক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সৌগত রায় বলছেন যে এই সিবিআইকে দেওয়া এটা একেবারে অনৈতিক এবং এই সিদ্ধান্ত আমরা মানি না। রাজ্য সরকার গোটা রায়টা দেখে অবশ্যই আমরা উচ্চ আদালতে বা এই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা, সেটা আইনি প্রক্রিয়া। রাজ্য সরকারের মতো পদক্ষেপ নেবে। অতীতেও রাজ্য সরকারের বিভিন্নবার সুপ্রিম কোর্টে যাওয়া এবং তাদের পরিণতিও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সৌগতবাবুর মতো একজন বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরনের বক্তব্য সমাজ আশা করে না। কার্যত এই কথা বলে উনি গোটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা আনলেন, প্রমাণ করলেন যে এই বিচার ব্যবস্থার প্রতি বা হাইকোর্টের প্রতি তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। সিবিআই তো একটা বন্দি তোতাপাতি। গতকালই মাদ্রাজ হাইকোর্ট এই কথা বলেছে, সতর্ক করে দিয়ে বলেছে যে সিবিআইকে যাতে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। সেখানে আজকের এই যে সিবিআইকে দিয়ে যে তদন্ত, তাছাড়া সিবিআই এর এই ধরনের ক্ষেত্রে যে তদন্তে সিবিআই এর ব্যর্থতা প্রমাণিত ইতিপূর্বে একাধিক কেসে সিবিআই এর পারফরমেন্স অত্যন্ত খারাপ। সেখানে সিবিআইকে দিয়ে তদন্ত করলে লাভ কি? এটা পুরোটাই বিজেপির খেলা, একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। এটা মাননীয় বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে অপমানিত করছে তৃণমূল কংগ্রেস। আর ম্যাড্রাস হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে সেই অতীতের কেস্ট প্যারেটের কথা বলেছেন। যে সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস অতীতে একই সঙ্গে ছিল এবং যাদের লিগ্যাসি বহন করছে তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস, তাদের পরিচালিত সরকার এবং তাদের ইউপিএর সরকারের আমলে এই কথাটি বলা হয়েছিল। সিবিআই পশ্চিমবঙ্গে কি করেছে মানুষের জানা। এটা কারোর সাফল্য বা ব্যর্থতার প্রশ্ন নেই। আদালত রায় দিয়েছে, আদালতের রায়কে মর্যাদা দিতে হবে, তাকে আমরা স্বাগত জানিয়েছি। যদি তাদের যা বলবার থাকে আশা করি তারা আদালতে বলবেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোট পরবর্তী হিংসা হয়নি, আমি শপথ নেওয়ার পর তারপরে কিছু যা হওয়ার সব আগে হয়েছে, কি বলবেন? এই কথা আমরা বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। মুখ্যমন্ত্রী যেদিন শপথ নেন 5ই মে ঠিক দুপুরের পর এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে তিনি শপথ নেবার পর বিজেপির 43 জন কর্মী খুন হয়েছেন। আমাদের এই বক্তব্যকে যদি কেউ মিথ্যা বলে প্রমাণিত করেন তাহলে আগে মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি একটু তদন্ত করে দেখুন তাহলে কিভাবে তাদের অটোপসি হলো, কিভাবে তাদের মর্গে নিয়ে যাওয়া হলো, আর কিভাবে পুলিশ পাহারায় তাদের মৃতদেহের সৎকার করা হলো, কিভাবে বিজেপির রাজ্য নেতৃবৃন্দ বা বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ তাদের বাড়িতে অর্থ সাহায্য পৌঁছে দেবার সময় কিছু ক্ষেত্রে একটু বাধার মুখে পড়লে পুলিশ সহযোগিতা করেছিল এবং কিছু ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য কিছু জায়গায় কমোশন তৈরি হয়েছিল। এই ঘটনাগুলো সম্পূর্ণ সরকারি নথিভুক্ত। যদি মর্গের কারোর পোস্টমর্টম হয়, অটোপসি হয়, তাহলে সেটা তো সরকারি নথি। সেই নথিকে আগে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে এসে অস্বীকার করুন। বললেন বেআইনিভাবে পোস্টমর্টম হয়েছে। আমাদের যে 43 জনের মৃত্যুর কথা বলছি তাদের অটোপসি পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারি তত্ত্বাবধানে হয়েছে, গুজরাট রাজ্যের কোনো মর্গে হয়নি। এতদিন পর্যন্ত আমরা যে কথা বলেছি যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে নেতা নেত্রী, দল, মন্ত্রী, প্রশাসন, পুলিশ মিলে মিশে একাকার হয়ে গেছে। বাম জমানায় সময় অবশিষ্ট সূক্ষ্ম বিভাজন রেখাটুকু পর্যন্ত এই জমানায় মুছে গেছে। আজকে আদালতের এই রায়কে সেটাই এস্টাবলিশ করলো। সিবিআই তদন্ত নির্দেশ ছিল আলাদা, জাতীয় মানবাধিকার কমিশন এমন রিপোর্ট দিয়েছে যে রিপোর্ট সম্পর্কে রাজ্য সরকার অনেক কিছু বলছে। পরের স্টেপটা কি? এই রাজ্যে 356 ধারা রাষ্ট্রপতির শাসন। তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনা 356 ধারা বা 356 ধারার থেকে অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা ভারতবর্ষের এই রাজনৈতিক বহুত্ববাদে বিশ্বাস করি। অতীতে কংগ্রেস কতবার 356 ধারা জারি করেছে এবং কিভাবে জারি করেছে সেটা দেশের মানুষের জানা। এই 356 ধারার শিকার আমরা হয়েছি।
যে রাজ্যে একটা পর্যন্ত পাথর ছোঁড়াছুড়ি হয়নি, সেই হিমাচল প্রদেশেও 6 ডিসেম্বরের ঘটনার পর রাতের অন্ধকারে 4টি সরকারকে শুধুমাত্র পেনের একটা খোঁচায় ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা এই পথে বিশ্বাস করি না। এটা বিজেপির দাবি নয়। আমরা এই বিপরীত পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে, সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে আমরা আদালতে যাব, যেখানে প্রয়োজন হচ্ছে যাচ্ছে, কিন্তু আমরা ময়দানে থেকেও, আমরা মাঠেও থাকব, আমরা কোর্টেও থাকব, কিন্তু আমরা অন্য কোনো পন্থা নিয়ে পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দে ঢুকবো না। আপনি রাজনৈতিক জয় বলছেন না, তাহলে এটা পরাজয়টা কার? রাজনৈতিক জয় বলছেন, এটা রাজনৈতিক জয়। পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, পশ্চিমবঙ্গের এত বড় বিচারক কুল, যারা এই মামলার অবজারভেশন করছেন, এবং যে অগণিত মানুষ, লক্ষাধিক মানুষ যারা এই বর্বরচিত আক্রমণের শিকার, এই সিদ্ধান্ত তারা নেবেন, বিশেষণটা তারা তৈরি করবেন। না, তৃণমূল বলছে যে বিজেপির আছে কোনো হাতিয়ার নেই, আমরা জনতার আদালতে জিতেছি, ওরা সেখানে কোনো জিততে না পেরে ওরা এখন এই আদালতেই যাচ্ছে। তার মানে ভারতবর্ষে আদালত থাকবে না? ভারতবর্ষে যা কিছু হবে ব্যালট বক্সের মধ্যেই সেটার ফয়সালা হয়ে যাবে? তার মানে একটা জয় কিংবা একটা পরাজয় পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর আর সমস্ত সমস্যার সমাধান করে দেবে? তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে এবং রাজনৈতিক মেধাসত্ত্বকে কোথায় পৌঁছে দিচ্ছে, সেটা আশা করি তৃণমূলের বিদগ্ধ বরিষ্ঠ নেতারা আরেকবার নতুন করে চিন্তা ভাবনা করবেন। না, হিন্দি হয়ে গেছে দিল্লি, বিশুদ্ধ বাংলা। আর হ্যাঁ, করছি, এটা হয়ে যাক। একটা অন্য সাবজেক্ট, সেটা হচ্ছে সালতোরার আপনাদের যে বিধায়িকা রয়েছে চন্দনা বাউরি, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তিনি নতুন বিয়ে করেছেন আর কি, তার 3টে বাচ্চা রয়েছে, তারপরে তিনি বিয়ে করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যের তিনি নিজে একটা স্টেটমেন্ট করছেন, সেটা চালাবেন। আর এতদিনে কোনো একটা বিশেষণ ব্যবহার করলেন, তালিবানি শাসন চলছে কি? দেখুন, আমি গতকালকেও আমরা বলেছি, তালিবানের মতো অতীতে বাংলার ইতিহাস কি ছিল আমরা ইতিহাস পড়ে, আপনিও পড়ে যেটা দেখেছেন, যে একটা সময় ছিল যে নদিয়া ডিস্ট্রিক্টে গলায় কারোর পৈতে দেখলে ছেড়ে দেওয়া হতো, আর তুলসী গাছ দেখলে তার উপরে মূত্রত্যাগ করা হতো। মানুষকে কোনো নাম সংকীর্তন করতে দেওয়া হতো না। এটা চৈতন্য চরিতামৃত থেকে বিভিন্ন সময় সে যুগের কবিরা লিখেছেন, বিভিন্ন ঐতিহাসিক লিখেছেন। এখন সেটা সেই রকম দাঁড়িয়েছে যে বিজেপি পতাকা দেখলে সেটাকে ছেড়ে দেওয়া হবে। আগে মন্দির ভাঙা হতো, এখন বিজেপি পার্টি অফিস দেখলে সেখানে বোম মারা হবে। আর বিজেপি করলে আগে তো জরিমানা দিতে হতো, জিজিয়া করটার ওরকম ছিল বলে লোকে। এখন বিজেপি করলে, আগে জিজিয়া কর ছিল, এখন বিজেপি করলে, এবারে নির্বাচনে বিজেপি করলে তাদের জরিমানা দিয়ে ঘরে ঢুকতে হতো। আগে বিভিন্ন সময় মাথার মধ্যে তুলসী পাতা বা তিলক কাটলে তার মাথাটা সম্পূর্ণভাবে মুড়িয়ে দেওয়া হতো, এখন বিজেপি করলে মাথা কামিয়ে বাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একই ব্যাপার। সেটা হচ্ছে যে the politics in Bengal has always been one of violence. Violence is a hallmark of politics in Bengal. For many decades, there has hardly been an occasion that there has been politics in Bengal where there has been no violence. Do you think that the verdict, the High Court verdict today, will in any way act as a deterrent to the culture of violence in Bengal? It is because of the we are having a political society. A depoliticization of a society is very much required. We are hopeful, optimistic. In near future, we will be able to conduct a free and fair election, violence-free election. That is optimism. The time will say. By depoliticization, you mean
Depolitics and I think the polarized depolitization of society. You mean It's a total become a total legal society. You mean polarized politics or you mean absolute? Polarization is everywhere. It's a part of fundamental democratic system. There was society is politicized. Every work on public life, there is a political interference. The politicians are poking their nose, which is not expected. বলবেন পরবর্তী সন্ত্রাস তো আপনার জায়গায় সবথেকে বেশি। মারাত্মক করেছে। তারপরেই দায়। দেখুন, আমি একটাই কথা বলবো। প্রথমে তো মুখ্যমন্ত্রীকে হাইকোর্ট যা জবাব দিয়েছে, এই জবাব শোনার পরেও মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী আছেন এটা বড় প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কি কোনো ভায়োলেন্স হয়নি, আর হাইকোর্টে 5টা জজের বেঞ্চ বলছে কি ভায়োলেন্স শুধু হয়নি, তার সিবিআই তদন্ত করতে হবে। এরপরে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা থাকবে কোথায়, এটা একটা বড় চিহ্ন আছে। এখন ভায়োলেন্সের কতগুলো কুখ্যাতদের নামও ঘোষণা করা হয়েছে। এনএচআরসি বলেছে কতগুলো কুখ্যাত নেতারা তারা ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছেন। তারা এখন বড় বড় কথা বলছেন। কেউ বলছেন আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালত বা যে আদালতে যান সেখানে বাধা নেই। বাধা হলো একটা মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে যে কথাটা বলেছে, আজকে তিনি ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর মানুষ প্রমাণ পেয়ে গেছে কি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। এরপরে উনি বসে আছেন, এটা বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে। তালিবানের কথা একটা উঠেছে, ওই তালিবান থেকে ডেঞ্জারাস তালিবান এই আছে। ওই তালিবান তো শুধু একটা ভাষা শিখেছে, এখানে সব ভাষা শিখেই এই তালিবানরা নানা রকম ভাষা শিখে নানা রকম ব্যবস্থা থেকে বাংলার মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। বিজেপি করলে তো চলছে, বিজেপি না করলে পার্মানেন্ট চাকরি, সরকারি চাকরি তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। এর থেকে বড় তালিবান আমার মনে হচ্ছে ওই তালিবানরা এখানে আসলে এরা কষ্ট পাবে, ভাববে কি আমাদের থেকে বড় তালিবান এখানে তৃণমূল আছে। আমরা আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করি। 100 বার পদত্যাগ করা উচিত। দাবি ছেড়ে দিন, আমার মতন লোক থাকলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করতাম। কেন, উনি যে কথাটা বারবার ও বলছে, দুদিন আগেও বলেছেন কোনো ভায়োলেন্স হয়নি, আর হাইকোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলায় কিরকম ভায়োলেন্স হয়েছে বাংলার মানুষ না পৃথিবী মানুষ দেখছে। আর 5টা জজ একমত হিসাবে বলেছে কিনা সিবিআই তদন্ত পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, সিবিআই তদন্ত হওয়া দরকার। হ্যাঁ, সেকেন্ড ব্যাপার কম্পানসেশনের ব্যাপারটা, এটা খুব মারাত্মক ব্যাপার হয়েছে। এটা মানে ওনারা বিশ্বাস করেছেন আর তার জন্যে কম্পানসেশন বলেছেন, কম্পানসেশন দিতে হবে। এবার রাজ্য সরকারের কম্পানসেশন 2 বছর আগেও যারা কম্পানসেশন পাওয়ার আছে তারাও এখনও পায়নি। এবার দেখা যায় আমাদের লয়ার টিমরা কত তাড়াতাড়ি তাদের কম্পানসেশনের জন্য হাইকোর্টে আবার দ্বারস্থ হবে। টাকাটা মেরে যাতে না দেয় তার জন্য বলেছে ব্যাংক অ্যাকাউন্ট পাঠাতে হবে, কিন্তু এরা দেয় না। কিন্তু আমাদের লয়ার্স টিমরা খুবই অ্যাক্টিভ আছেন। আমরা আশা করি কম্পানসেশনও তাড়াতাড়ি আমরা মানুষের কাছে পৌঁছতে জন্য লড়াই করতে পারবো। তৃণমূল এখন সাংবাদিক বৈঠকে বলছে যে এনএচআরসি বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। এনএচআরসি বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। কোর্ট তো বলে দিয়েছে, 5 জন জজ একসঙ্গে বলে দিয়েছেন যে এনএইচআরসির ভূমিকা কী ছিল, তার সম্পর্কে তাদের অবজারভেশন হয়েছে। কোর্টের রায় নিয়ে আমাদের তো কিছু বলার নেই। আমরা তো আবার বলছি এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। তৃণমূলের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে কনসার্ন পার্টিদের, যেটা নিয়ে উচ্চ আদালতে যাবার। যা যা তৃণমূল কংগ্রেস বলেছিল এবং আমাদের যে অভিযোগ ছিল কার্যত এই রায়ে সেগুলোকেই কোর্ট এন্ডোর্স করেছে। কোর্ট তাতে শিলমোহর লাগিয়েছে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, ভোট পরবর্তী খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, অ্যাট্রসিটিস এগেনস্ট ওমেন হয়েছে, এর প্রত্যেকটা শব্দ কোর্ট বলে সেটাকে এন্ডোর্স করে দিয়েছে। এখানে তো আমাদের কিছু বলার নেই। যা বলবেন বিচারপতিদের বিরুদ্ধে বলুন, কোর্টের বিরুদ্ধে বলুন, তৃণমূল বলতে পারে, কারণ তারা কোনো সাংবিধানিক ব্যবস্থার উপরে আস্থা রাখে না। তারা রাজ্যের সাংবিধানিক প্রধানকে রিডিকিউল করে,
হিউমিলিয়েট করে, প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য রাখে, তাকে জেলে পড়ার কথা বলে, তো যারা এই স্তর পর্যন্ত যেতে পারে স্বাভাবিকভাবেই তারাই আরেকটি প্রত্যন্ত স্তম্ভ সেটা কিন্তু আক্রমণ করবে। কোনো কিছু তৃণমূলের বিরুদ্ধে গেলেই তৃণমূল তার উপরে আক্রমণ করে, কারণ এত বড় অসহিষ্ণু সরকার, এত বড় ইনটলারেন্ট গভর্নমেন্ট ভারতবর্ষে আর কোথাও নেই। সমস্ত কথার প্রতিক্রিয়া হয়। এনএচআরসি বিজেপির লোক আছে না কি আছে সেটা তো কোর্ট প্রমাণ করে দিয়েছে, কোর্ট তো উল্লেখ করে দিয়েছে। বলা তো হয়ে এই আর্গুমেন্ট সবই বলেছে, সব নিজে বলেছে। তৃণমূল আবার যেটা সাংবাদিক বৈঠকে জানাচ্ছে, যেটা যে ত্রিপুরা নাকি তালিবানি কায়দায় তৃণমূলকে মারতে বলা হচ্ছে। ত্রিপুরায় তালিবানি কায়দায় তৃণমূলকে মারতে বলা, আমরা যেরকম রাজ্যপালের কাছে যাই ওনারা যান, আমরা যেরকম কোর্টে যাই ওনারা যান, ওখানে রাজ্যপালের কাছে গিয়ে বলুন আমাদের মারছে। ওদের ব্যাপারে আমাদের কি করে বলবো? একটা কোথাও মিডিয়াতে আসছে না, নিজের ছবি নিজে তুলে पोस्ट कर हिंदी में मैंने पूछिएगा प्रश्न तब तो रिएक्शन। अच्छा, आज जो तालिबानी शासन बंगाल में है वो अफगानिस्तान का तालिबानी शासन से यहाँ मजबूत तालिबानी है। वहाँ तो थोड़ा बहुत जो तालिबान के बाहर हैं उनके ऊपर अत्याचार हो रहा है। यहाँ तो तालिबान में जो हैं, जो बीजेपी को वोट भी नहीं दिए, बीजेपी नहीं करते हैं, उनके साथ भी वही तालिबानी व्यवस्था में यहाँ काम हो रहा है। बंगाल की जनता ने एक बात स्पष्ट देख लिया है कि यहाँ के मुख्यमंत्री बार बार इस बात को बोलती थी कि पश्चिम बंगाल में कोई वायलेंस नहीं हुआ जब से मैं गद्दी पर बैठे हूँ। हालांकि ये भी उनका बात गलत है। वो जब केयर टेकर मुख्यमंत्री थी तब भी लॉ एंड ऑर्डर देखने का काम उन्हीं का था। लेकिन ममता बनर्जी जी झूठ बोलने में तो हमको लगता है कि माने उनको सबसे बड़ा यदि दुनिया का प्राइज हो देना चाहिए। उसके बाद उन्होंने बोला कि पोस्ट पोल वायलेंस हुआ ही नहीं, और पोस्ट पोल वायलेंस क्या हुआ ये कोर्ट ने ये प्रमाण कर दिया और सीबीआई को इंक्वायरी के लिए उन्होंने ऑर्डर कर दिया। इसके बावजूद भी ममता दीदी गद्दी पर बैठी हैं। इतना झूठ बोलने के बाद ये शायद ही कहीं किसी राज्य में होता तो वहाँ के मुख्यमंत्री तुरंत अपना पद छोड़ दिए रहते। সমিতা একটা তৃণমূল কংগ্রেসে একটা উঠেছে একটা প্রশ্ন ব্যাক টু ব্যাক লাগবে। টিএমসিও অনেক জায়গায় আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে এনএইচআরসি যায়নি, সেই উল্লেখ নেই। এনএইচআরসি যদি না গিয়ে থাকেন এখন এরা যাবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 49 জন কর্মী খুন হয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে 49 জন যে কর্মী খুন হয়েছিলেন তার মধ্যে 47 জন তাদের নিহত বা শহীদ যে ভাষাই বলবেন সেই পরিবারের সদস্যরা অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের দিকেই। এগুলোকেও যাতে ভবিষ্যতে এই ইনভেস্টিগেটিং এজেন্সিরা অ্যাড্রেস করে দেখতে হবে। আমাদের বক্তব্য কি, এই নির্বাচনের পরে যে যেখানে আক্রান্ত হয়েছে, যদি তৃণমূল, যদিও আমরা এটাকে সমর্থন করছি না, যদি তৃণমূলের এরকম কোনো অভিযোগ থাকে তারা কোর্টের কাছে গিয়ে সেটা বলবেন। তৃণমূল যদি বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা না রাখে, তৃণমূল যদি সংবিধানের প্রতি কোনো আস্থা না রাখে, তৃণমূল যদি হাইকোর্টের এই রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে, তৃণমূল যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে মানুষ যে তার যে নীতি আদর্শ আছে সেটাকে অস্বীকার করে, তাহলে আমাদের তো কিছু করার নেই। কিন্তু এখানেও তো কোর্ট বলছে যে পরবর্তী ভোট পরবর্তী হিংসা যা হয়েছে সমস্ত কিছু ইনক্লুডেড হবে। আমরা চাই যে পশ্চিমবঙ্গের আক্রান্ত রক্তাক্ত মানুষ তারা বিচার পান এবং তাদের কম্পেনসেশন পান, তাদের পরিবারের ভবিষ্যতের জীবনযাত্রা যাতে মসৃণ হয় সেটা দেখার জন্য। তো সেক্ষেত্রে তো কোনো রং দিয়ে বিভাজন চায় না, চোখের জলের হয় না কোনো রং। যে তৃণমূল কর্মী মারা গেছেন, যদি কেউ মারা গিয়ে থাকেন তার মায়ের চোখের জলের সঙ্গে যে বিজেপির কর্মীটা খুন হয়েছেন তার মায়ের চোখের জলের রঙের কোনো পার্থক্য হবে না, চোখের জল মোছাবেন এরা। ধন্যবাদ। তৃণমূল যে বলছেন আপনারা তৃণমূলের লোক মারা গেছে, তৃণমূলের লোকরা মারা গেছে আর তৃণমূল সরকার সিট গঠন করেছে আর ধরা পড়ছে তৃণমূলের লোকেরা। তো কার কাছে কাঁদবেন, কার জন্য বলবেন? ওনারা পোস্টপোল ভায়োলেন্সের মধ্যেও এই কতগুলো তৃণমূলের লোক খুন হলো, তারা তো নিজের লোকেরাই ধরা পড়েছে, নিজের লোকেরা খুন করেছে।
এটা তো ওর বাড়ির লোকও বলছে আর পুলিশও বলছে, এখানে তো অন্য কিছু বলারই নেই। বিধায়ক মারা যাওয়ার ক্ষেত্রে কারা অ্যারেস্ট হয়েছেন? বিধায়ক খুন যে হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তো অভিযোগের মূল লোক তখন ওদিকেই চলে গেছে, আর তার বাদ বাকি যারা ধরা পড়েছে তারাও তৃণমূল। এরা অভিযোগ হচ্ছে